শ্রেণীর আজকে ইতিহাসের ষষ্ঠ অধ্যায়। বিষয়টা হচ্ছে নগর, বণিক ও বাণিজ্য। এই নগর, বণিক ও বাণিজ্য, নগর মানে তোমরা জানো যে আমরা এখন সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে যে শহরের থেকে অনেক বড় হলে তাকে নগর বলি। তো এই গ্রাম, শহর, নগর, তো গ্রামীণ জীবন তার থেকে একটু উন্নত সেটা হচ্ছে শহর, আর অনেক বড় শহরকে আমরা সাধারণভাবে নগর জানি। কিন্তু এই যে নগর, এই নগর শব্দটা এটা কিন্তু এসছে একটা সংস্কৃত শব্দ থেকে, আর শহর যে কথাটা সেটা ফার্সি শব্দ থেকে এসছে। এই শহর বা নগর এটা গড়ে ওঠার পিছনে কিছু কারণ থাকে। তো সেই কারণগুলো হচ্ছে, ধরো সেখানে কোনো মন্দির বা মসজিদ আছে খুব বিখ্যাত, সেখানে প্রচুর মানুষ ভিড় করে, তো সেইটাকে কেন্দ্র করেও শহর নগর গড়ে উঠতে পারে। তারপর হচ্ছে যে কোনো একটা এলাকা, সেখানে অনেক ব্যবসা বাণিজ্য হয়, ধরো ব্যবসা বাণিজ্যের কোনো কেন্দ্র, তো সেটাকেও কেন্দ্র করে কোনো একটা শহর বা নগর গড়ে উঠতে পারে। তারপর হচ্ছে কোনো একটি জায়গায় সেখানে প্রশাসনিক কার্যকলাপ মানে শাসন কার্য পরিচালিত হয় সেই জায়গাটা থেকে, তো তাকে কেন্দ্র করেও শহর বা কোনো নগর গড়ে উঠতে পারে। তো যখন এই সমস্ত, ধরো কোনো একটা ব্যবসা হয়তো কোনো একটা জায়গাকে কেন্দ্র করে খুব নাম করেছে একটা সময়, তো তাকে যেমন জমকালো শহর সেই সময় থাকে। আবার যদি সেই ব্যবসাটা বা সেই শিল্পটা যদি সেখান থেকে উঠে যায়, তাহলে কিন্তু সেই নগরটা বা সেই শহরটা কিন্তু ম্লান হয়ে যায়। যেমন ধরো যে সময় একটা সময় ঢাকার মসলিন, সেই মসলিন কাপড় মুর্শিদাবাদে, ঢাকায় যে জায়গা থেকে তৈরি হতো, পরবর্তীকালে তার গুরুত্ব কমে আসায় কিন্তু ওই শহরগুলো খুব প্রাণহীন হয়ে পড়ে। তো এরকম কখনো কখনো সেই শহর সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আবার কখনো কখনো তার গুরুত্ব কমেও আসে। তো আমাদের আলোচনার যে বিষয়, যে সময়সীমা, সেই সময়সীমা হচ্ছে মধ্যযুগের নিয়ে আমাদের আলোচনা করতে হবে, মধ্যযুগের যে শহরগুলো। তো মধ্যযুগে তোমার সেই সময় বিভিন্ন শহর, যেমন বাংলার পান্ডুয়া, গৌড়, নবদ্বীপ, চট্টগ্রাম, তারপর হচ্ছে পাঞ্জাবের লাহোর, উত্তর ভারতের আগ্রা, ফতেপুর সিক্রি, এই সমস্ত বিভিন্ন জায়গায়, আমেদাবাদ, সুরাট, তো এই শহরগুলোর কথা জানা যায়। তো আমাদের আজকে যেটা পড়তে হবে যে শহরটাকে নিয়ে, সেই শহরটির নাম হচ্ছে দিল্লি শহর। তো এই দিল্লি শহর কোথায় অবস্থিত? দিল্লি শহর তোমার অবস্থিত, যদি আমরা দেখি, যদি আমরা এটাকে একটু ম্যাপে দেখার চেষ্টা করি যে এই দিল্লি শহরটি কোথায় কোন জায়গায় অবস্থিত, তোমরা দেখবে সবার ফোন আছে, ফোনে এখানে গুগল ম্যাপ বের করে এখানে দিল্লি কথাটা লিখবে। এই যে আমি দিল্লি কথাটা লিখেছি, দিল্লি কথাটা লিখে সার্চ দিলেই আমার দিল্লি কোন জায়গা সেটা দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এই দিল্লিটা আমাদের যদি আমরা দেখি, দেখো এখানে দেখো নিউ দিল্লি বলে দেখা যাচ্ছে দিল্লি। ঠিক আছে, এই আমি একটুখানি চিহ্নিত করে দিই, চিহ্নিত করলে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। সেটা হচ্ছে এই যে এখানে তোমার যে গোল মতো যে জায়গাটা দেখাচ্ছে, যে হলুদ রঙের একটা বর্ডার, দেখো দিল্লি বা নিউ দিল্লি যেটাকে বলা হচ্ছে, তো এটাকে আমরা যদি বড় করি এরকম দেখা যাবে। এই যে গুরুগ্রাম, নয়ডা, এগুলো হচ্ছে দিল্লির পাশাপাশি। তো এখানে যে নতুন দিল্লি বলে এখন আমরা যে দিল্লিটাকে বুঝি সেটা হচ্ছে নতুন দিল্লি। তো এই দিল্লি শহরটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। এই দিল্লি শহরটি গড়ে ওঠার জন্য মানে অনেক তথ্য পাওয়া যায়। এটিকে প্রায় 7টি স্তর বলা হয়, মানে 7টি শহর পেরিয়ে আজকে আমাদের এই নতুন দিল্লি। তো প্রথম যেটা হয়েছে, আমাদের মহাভারতে দেখবে ইন্দ্রপ্রস্থ নামক একটি নগরের কথা জানা যায়, ইন্দ্রপ্রস্থ নগর। সেই ইন্দ্রপ্রস্থ নগরটি বর্তমানে মানে দিল্লির কাছাকাছি, বা যে দিল্লি বলতে আমরা যাকে জানি সেটি বলে অনেকে মনে করে থাকেন। তো সেইটা তোমার মধ্যযুগের কথা যেহেতু আমরা আলোচনা করছি, তো মধ্যযুগে সুলতানি যুগ শুরু হওয়ার ঠিক আগে, সুলতানি যুগ শুরু হওয়ার আগে পৃথ্বীরাজ চৌহান 1180 খ্রিস্টাব্দে তিনি এই শহরটির নামকরণ করেন কিলা রায় পিথোরা। তার পরবর্তীকালে এটি আলাউদ্দিন খলজির আমলে নাম হয়েছে সিরি। আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখো দেখো এখানে দেখো কিলা রায় পিথোরা। ঠিক আছে, কিলা রায় পিথোরা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান 1180। তারপর হচ্ছে সেটার নাম হয় সিরি আলাউদ্দিন খলজির আমলে। তারপর গিয়াসউদ্দিন তুগলকের আমলে তুগলকাবাদ। তারপর মোহাম্মদ বিন তুগলকের আমলে জাহানপনাহ। ফিরোজ শাহ তুগলকের আমলে ফিরোজাবাদ। হুমায়ুন শেরশাহের আমলে হচ্ছে দিনপনাহ।
আর শেরশাহের আমলে পুরান কেল্লা, আর শাহজাহানের আমলে সেটার নাম হয় শাহজাহানবাদ। তাহলে এইটা দেখো দিল্লির ওই একটি জায়গারই কিন্তু নাম হয়নি, এই যে দিল্লি গোটা যে জায়গাটা, এই জায়গাটা দেখো এখানে 1 নম্বর এই যে কিলা রায় পিথোরা, 2 নম্বর সিরি, 3 নম্বর তুগলকাবাদ, মানে এগুলো একটু তো পাশাপাশি আছে। তারপর 4 নম্বর জাহানপনাহ, ঠিক আছে, পুরান কেল্লা, তারপর ফিরোজ কোটলা। এই যে যমুনা নদীর কিন্তু তীরেই এই শহরটা গড়ে উঠেছে। 7 নম্বরটা দেখো একদম উপরের দিকে, মানে নিচে থেকে হতে হতে যাচ্ছে, প্রথমে নিচে 1 নম্বর, তারপর ডান দিকে, তারপরে একবারে লাস্টে গিয়ে যে শাহজাহানাবাদ, যেটা শাহজাহানের আমলে তৈরি হয়েছে, সেটা কিন্তু একদম আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি যে জায়গাটা। তাহলে এইটাই দিল্লি, এবং তার পরবর্তীকালে এখন আমরা এটাকে নতুন দিল্লি হিসেবে জানছি। তো এই হচ্ছে দিল্লি শহর। এই দিল্লি শহরকে নিয়ে অনেক কাহিনীও আছে, বিভিন্ন কাহিনী। এখানে তোমার একটা সময় যখন মধ্য এবং পশ্চিম এশিয়ার সমস্যা তৈরি হয়, তো সেখান থেকে প্রচুর লোকজন এসে দিল্লিতে বাস করতে শুরু করে। তো তাদের মধ্যে সুফি সাধক যারা, তারাও কিন্তু প্রচুর সুফি সাধক এখানে দিল্লিতে এসেছিলেন। তো এই জন্য দিল্লির একটা সময় নাম হয়েছিল হজরত-ই দিল্লি। এবং এই সুফি সাধকদের মধ্যে একজন বিখ্যাত সাধক ছিলেন, তার নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। তো এই নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে একটি গল্প আছে। তুগলক বংশের, যাকে তোমরা মোহাম্মদ বিন তুগলকের নাম শুনেছ, তো সে মোহাম্মদ বিন তুগলকের পিতা গিয়াসউদ্দিন তুগলক। সে গিয়াসউদ্দিন তুগলক একবার নিজামুদ্দিন আউলিয়াকে শহরের বাইরে নির্বাসন দিয়েছিলেন, মানে দিল্লি শহরের বাইরে। তো তারপর তিনি এই নির্দেশ দেওয়ার পরে বাংলাদেশ জয় করার জন্য গিয়েছিলেন। তো তারপর হুকুম করেছিলেন যে আমি ওই বাংলা থেকে জয় করে রাজধানীতে ফেরার আগেই যেন নিজামুদ্দিন পাকাপাকিভাবে দিল্লি শহর ছেড়ে চলে যায়। নিজামুদ্দিনের শিষ্যরা তো খুব চিন্তিত হয়ে পড়লো যে তাহলে গিয়াসউদ্দিন তুগলক বাংলা জয় করে দিল্লি আসার আগেই চলে যেতে হবে। তো নিজামুদ্দিন তাদের শুধু বলেছিলেন যে হঞ্জু দিল্লি দূর আসত, মানে দিল্লি এখনও অনেক দূর। আমরা কথায় কথা বলি না, দিল্লি বহু দূর, মানে কোনো একটা কাজ কিছু সমাধান করার চেষ্টা হলেই আমরা কথায় কথায় বলি ওরে দিল্লি এখন অনেক দূর, মানে এখন কাজটা সমাধান করতে অনেক দেরি হবে। তো হয়েছে কি, যুদ্ধযাত্রা থেকে ফেরার পথে সুলতান গিয়াসউদ্দিনকে স্বাগত জানানোর জন্য একটা মঞ্চ তৈরি হয়েছিল। তো এই মঞ্চটা চাপা পড়ে ভেঙে গিয়ে গিয়াসউদ্দিন তুগলক তিনি মারা গেলেন। তাহলে সুলতানের আর রাজধানীতে ফেরা হলো না। তো এই ঘটনা দিল্লিতে নিজামুদ্দিনের জয় জয়কার ঘোষিত হলো। তো এগুলো এরকম দিল্লিকে নিয়ে কিন্তু অনেক ছোট ছোট কাহিনী আছে। দিল্লিতে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল জল সরবরাহ, মানে এখানে জলের খুব ক্রাইসিস ছিল। তো সেই জলাধার তৈরি বিভিন্ন শাসকের সময় তৈরি হয়েছিল, এগুলোকে বলা হতো হৌজ। তোমাদের এগুলো ছোটো প্রশ্ন আসতে পারে যে হৌজ কি? হৌজ হচ্ছে জলাধার। বিভিন্ন সুলতান এই জলাধারগুলো নির্মাণ করেছিলেন, যেমন ধরো ইলতুৎমিশ তিনি খনন করেছিলেন হৌজি শামসি বা হৌজি সুলতানি। তো এটা ছিল 8 কোণা। এই জলাধারের একজন বর্ণনা দিয়েছেন, তার নাম হচ্ছে বিখ্যাত ঐতিহাসিক ইবন বতুতা। আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয়েছিল হৌজি আলায়, পরে এর নাম হয়েছিল হৌজি খাস। আবার গিয়াসউদ্দিন তুগলক তিনি একটি নতুন করে জলাশয় তৈরি করেছিলেন, তো সেখানে বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। তো এরকম বিভিন্ন সুলতানের আমলে কিন্তু এই জলাধারগুলো নির্মিত হয়েছিল নাগরিকদের এই জলকষ্ট দূর করার জন্য। দিল্লি শহরের আরও একটি বৈশিষ্ট্য ছিল যে এখানে যারা বাস করতে, যে সমস্ত মানুষজন, তারা ছিল সব মিশ্র প্রকৃতির। মানে কোনো একটা বিশেষ ধর্মের লোক শুধু এখানে বাস করতে এমন নয়, বা কোনো একটা জাতির লোক এখানে বাস করতো তেমন নয়। তো একই হতো কি, মানে একই জাতির বা একই ধর্মের লোকেরা বাস না করলেও কখনো কখনো দেখা যেত যে ধরো একই পেশায় নিযুক্ত মানুষ, তারা কি করছে না, একটা মহল্লাতে থাকতো। যে একই ধরনের কারিগর, তারা একটা মহল্লাতে সেখানে তারা থাকছে। তো এইভাবে কিন্তু এক একটা পেশাকে কেন্দ্র করে এক একটা মহল্লাও গড়ে উঠেছিল। তবে সব থেকে যেটা দুর্বলতার দিক ছিল সেটা হচ্ছে যে শহর যে তৈরি হয়েছে, তৈরি হওয়ার পিছনে কিন্তু পরিকল্পনার ছাপ ছিল না, মানে খুব পরিকল্পনার অভাব ছিল। তো বারবার শহরের অবস্থান বদলে গিয়েছে। তোমাদের প্রথমেই বলেছি যে শহরের যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গা, বিভিন্ন শাসকের সময় কিন্তু এই দিল্লি শহরের যে সীমানা, সে অবস্থান কিন্তু বদলে যাচ্ছে। আর এই শহরকে কেন্দ্র করে শহরের আশেপাশে যে ছোট ছোট এলাকাগুলো গড়ে উঠেছিল, শহরতলি, সেগুলোকে বলা হতো কসবা। ওই কলকাতায় এখন আছে না কসবা, গোল পার্ক বলা হয়, তো সেই কসবা শব্দের অর্থ কিন্তু শহরতলি, মানে শহরের এলাকা ঘেঁষা ছোট্ট এলাকা। তো এই কসবাগুলো শহরের মতো এরকম পাঁচিল ঘেরা হতো না, আর গ্রাম আর শহরতলির সীমানাও নির্দিষ্ট ছিল না। মানে এখানে কিন্তু একটা পরিকল্পনার অভাব সেটা লক্ষ্য করা যায়। কিন্তু তার সত্ত্বেও বলা যায় যে দীর্ঘদিন সুলতানি শাসনের প্রায় 350 বছর
দিল্লির শাসকরা 11 বার তাদের শাসন কেন্দ্র বদলেছেন। তার ফলে কোনো জায়গাতেই স্থায়ীভাবে এই শহরটির ভিত মজবুত হয়নি। সুলতানদের দিল্লি মোটামুটিভাবে 300 বছর টিকেছিল। তো তারপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। মুঘল সাম্রাজ্যের আমলেও দিল্লি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শের শাহের শাসনকালে তোমরা জানো যে কিলা-ই কোহনা বা পুরান কেল্লা, এটা ছিল রাজধানী। মানে হুমায়ুনের পরে কিছুকাল শের শাহ রাজত্ব করেছিলেন। তো তারপরে কি হলো না, শাহজাহানের আমলে, মুঘল সম্রাট শাহজাহানের আমলে তিনি যমুনা নদীর পশ্চিমে, এই যেটা একদম উপরের দিকে দেখা যাচ্ছে 7 নম্বর, যমুনা নদীর পশ্চিমে শাহজাহানবাদ নগরের পত্তন করেছিলেন। এবং তখন কি হলো না, আবার পুনরায় এই শাহজাহানবাদকে কেন্দ্র করে কিন্তু ওই দিল্লি পুনরায় রাজনৈতিক কেন্দ্র হিসেবে আবার খুব সরগরম হয়ে উঠেছিল। তাহলে প্রথম এই দিল্লির কিন্তু এই উত্থান পতন সেই শুরু থেকেই আমরা লক্ষ্য করছি। তাহলে শাহজাহানবাদ তৈরির পর থেকে এটার একটা গুরুত্ব আবার বেড়ে গেল। এই শাহজাহানবাদ এটা তৈরি করার যে কারণ বলো বা ঘটনা, সেটা হচ্ছে যে যমুনা নদীর পার ভেঙে আগ্রা শহর ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছিল। তাও শহরের পথঘাট ঘিঞ্জি হয়ে পড়ছিল। তো তখন কি হয়েছিল না, তখন ওই যে মুঘল বাদশাহের যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আর জাঁকজমক করা যাচ্ছিল না। তো সেই জন্য তৈরি করেছিলেন তিনি এই শাহজাহানবাদ শহর। তো এতে ভারতের রাজনীতিতে দিল্লি শহরের যে গুরুত্ব সেটাও স্বীকার করা হলো। আবার শাহজাহানবাদ তৈরির মধ্যে দিয়ে সম্রাটের যে জাঁকজমকপূর্ণ ব্যাপার, আধিপত্য, আভিজাত্য বলো, সেটা। তো এখানেও একটি গল্প আছে, শাহজাহানবাদের একটি গল্প আছে, সেটা হচ্ছে চাঁদনি চকের গল্প। এই লালকেল্লা থেকে জাহানারা বেগমের চক পর্যন্ত বিস্তৃত বাজারের উত্তর দিকে একটি সরাইখানা ও বাগান এবং দক্ষিণ দিকে একটি স্নানাগার তৈরি করে দিয়েছিলেন শাহজাহানের কন্যা জাহানারা। তো অনেকে বলেন যে চাঁদনি রাতে জলে চাঁদের আলো পড়ে চিকচিক করতো বলে ওই জায়গার নাম হয়েছে চাঁদনি চক। এই দিল্লির চাঁদনি চক কিন্তু খুব বিখ্যাত জায়গা। আবার অনেকে বলেন যে ওই বাজারে ওই সোনার উপর টাকার ঝিলিকের জন্য চাঁদনি চক নামটি তৈরি হয়েছে। তো যাই হোক, এই শাহজাহানবাদের যে খুব গুরুত্বপূর্ণ, মানে যেগুলোর জন্য আমরা এখনও এটাকে মনে রেখেছি, সেখানে কিছু স্থাপত্য কীর্তি এখনও গেলে দেখা যায়। তো যেটা একটা হচ্ছে কিলা মুবারক, যাকে আমরা বর্তমানে লাল কেল্লা নামে জানি, আর একটা হচ্ছে জামা মসজিদ। তো শাহজাহানবাদ শহরকে ঘিরে একটি খুব উঁচু এবং বিরাট পাথরের পাঁচিল তৈরি করা হয়েছিল। এর গায়ে 27টা স্তম্ভ ছিল, স্তম্ভগুলোকে বলা হতো বুরুজ। আর অনেকগুলো ছোট ছোট দরজা বানানো হয়েছিল, তো যার মধ্যে 7টা বড় দরজা ছিল। এখনও গেলে কিন্তু এগুলো সব দেখা যায়। তো দিল্লিতে যেমন প্রথম দিকে মিশ্র প্রকৃতির বসতি ছিল, এই শাহজাহানবাদ যে শহর তৈরি হলো এখানেও কিন্তু বসতি ছিল মিশ্র প্রকৃতির। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করত, বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। তবে এখানে যে বাড়িঘরগুলো ছিল, সেই বাড়িঘরগুলো হচ্ছে ধনী বণিক যারা, তারা টালি দিয়ে সাজানো ইট পাথরের বাড়িতে থাকতো। আর সাধারণ ব্যবসায়ী যারা, তারা থাকতো নিজেদের দোকানের উপরে বা পেছন দিকের ঘরে। আর এই শাহজাহানবাদের সবচেয়ে বড় এবং সুন্দর যে বাড়ি, সেই সুন্দর বাড়িগুলোকে বলা হতো হাভেলি। সুন্দর বাড়িগুলোকে বলা হতো হাভেলি। আর তার থেকে নিচু স্তরের যে বাড়ি, সেই বাড়িগুলোকে মকান ও কোঠি বলা হতো, মকান ও কোঠি। আর সবচেয়ে যে ছোট ঘরগুলো থাকতো, সেই ছোট ঘরগুলোকে বলা হতো কোঠরি। এছাড়াও ছিল আলাদা বাংলো বাড়ি ছিল। তারপর বড় বড় বাড়ির আশেপাশে মাটি খড় দিয়ে বহু ছোট ছোট কুঁড়ে ঘর তৈরি হতো। আর এইসব কুঁড়েতে সাধারণ সৈনিক, দাস দাসী, কারিগর, এইসব মানুষজন থাকতো। তো কুঁড়ে ঘরে যখন আগুন লেগে যেত মাঝে মধ্যে, তখন ওই ঘরে যারা বাস করতো সেই সব লোকজন, গবাদি পশু, তারা অনেকেই অনেক সময় মারা যেত। এটা বিভিন্ন রচনায় মানে পাওয়া যায় এই ঘটনাগুলোর কথা। উচ্চপদস্থ আমির এবং গরিব কারিগর এরা একই মহল্লায় পাশাপাশি থাকতো। এই জায়গায় কিন্তু খুব একটা সুন্দর ব্যাপার ছিল। আর শাহজাহানবাদের প্রধান রাজপথ ছিল 2টি। এই রাজপথকে বলা হতো বাজার। রাজপথকে বাজার কেন বলা হতো না, এই রাজপথের দুপাশে সারিবদ্ধ দোকান ছিল, তো সেই জন্য কিন্তু এটাকে বাজার বলা হতো। এখানে কিন্তু একটা সম্প্রীতির ব্যাপারও ছিল শাহজাহানবাদে। সম্প্রীতির ব্যাপার কি, ধরো কখনো কখনো ওই তোমার কোনো অনুষ্ঠান, যেমন দেওয়ালি অনুষ্ঠানের সময় হিন্দু মুসলমান একসঙ্গে, তারা তোমার ওই সুফি সাধক শেখ নাসিরউদ্দিন চিরাগ, এই চিরাগি দিল্লি যাকে বলা হতো, মানে দিল্লির প্রদীপ, তো
তো সেই চিরাগি দিল্লি বা নাসির উদ্দিনের যে দরগা আছে, সেই দরগাতে তারা এই আলোর উৎসব পালন করতো, মানে এই দেওয়ালির উৎসব, হিন্দু মুসলিম সকলে। এবং মহরম যখন হতো তখন সেখানে মুসলিমদের যে দুটি সম্প্রদায় শিয়া এবং সুন্নি, তারাও কিন্তু একসাথে অংশগ্রহণ করতো। তো এইভাবে কিন্তু তোমার সেই ইন্দ্রপ্রস্থ থেকে শুরু করে কিলারায় পিথোরা, সিরি, তুগলকাবাদ, জাহানপনাও, যাই হোক নাম হয়ে শেষ পর্যন্ত শাহজাহানবাদ, এই পর্যন্ত কিন্তু দিল্লির ইতিহাস এরকম নানান বৈশিষ্ট্যপূর্ণ ছিল। তাহলে এই শহর বা নগর অংশের আমাদের এই দিল্লির যে আলোচনা, সেটি মোটামুটি এরকমই ছিল। এইবার আমাদের যে পার্টটি আছে সেই পার্ট হচ্ছে বণিক ও বাণিজ্য। এই বণিক ও বাণিজ্য পার্টটি দেখার জন্য তোমাদের আগে এই কতগুলো বিষয় একটুখানি দেখে নাও। যে সময়ের কথা আমরা আলোচনা করছি ভারতবর্ষের মধ্যযুগে, সে সময় বণিক বলতে কাদের বোঝাতো? করওয়ানি, নায়ক, বাঞ্জারা, এরা সব শস্য পরিবহন করে নিয়ে আসতো। শাহ বা মুলতানিরা তারা দূরপাল্লার বাণিজ্যে দক্ষ ছিল, এরা সুদের কারবারও করতো। মানে এগুলো সব বণিকদের টাইপ আর কি। কিন্তু এই করওয়ানি বণিক, নায়ক, এরা সবাই এক ধরনের বণিক। তারপর মুলতানি, এরাও হচ্ছে বণিক। তো এরা সুদের কারবার করতো। মুলতানিরা বেশিরভাগ ছিল হিন্দু, তবে মুসলমান বণিকদের কথাও জানা যায়। আর বড় বড় বণিক গোষ্ঠী ছাড়াও অনেক ছোট ছোট ফেরিওয়ালাও ছিল। আর সুফি সাধক যারা, তাদের মধ্যেও আবার কেউ কেউ ছোটো ছোটো ব্যবসা করতো। তাহলে বণিক কিন্তু এরা সবাই। কিছু বণিক ছিল বললাম যে তারা শস্য পরিবহন করে নিয়ে আসতো, যেমন বাঞ্জারা। তারপর হচ্ছে দূরপাল্লার বাণিজ্য করতো, তারা হচ্ছে শাহ বা মুলতানি, যারা সুদের কারবারও করতো। আবার ছোটো ছোটো ফেরিওয়ালাও ছিল, আবার ছোটো ছোটো ব্যবসাদারও ছিল, এরা সবাই বণিক। এছাড়া ছিল সরাফ। সরাফ কি না, সরাফ হচ্ছে যে আমরা এখন যে ব্যাংকের কথা জানি, যে ব্যাংকে আমরা টাকা রাখি, সেখান থেকে প্রয়োজন মতো টাকা তুলি, সেটা খরচ করি, আবার জমা করি। তো এই সরাফ হচ্ছে আজকের ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করত। এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখে নিত। আর ছিল দালাল। এই দালালদের কাজ কি না, এরা ক্রেতার বিক্রেতার মধ্যে যোগাযোগ বজায় রাখতো, জিনিসের দাম ঠিক করে দিত। এখন আমরা বলি না যে দালালি, মানে কোনো কিছু আমি কিছু বিক্রি করব, তো দেখা গেলো যে আমি তো কোনো ক্রেতা খুঁজে পাচ্ছি না, তাহলে আমি দালালের শরণাপন্ন হলাম। দালাল কি করলো না, সে অনেক ক্রেতা নিয়ে এলো আমার কাছে, তো তারপর আমি এটা বিক্রি করলাম, বিক্রি করার বিনিময়ে দেখা গেলো যে হয়তো আমার কাছ থেকে কিছু সে কমিশন পেল। তো এইভাবে ক্রেতা আর বিক্রেতার মধ্যে তারা যোগাযোগ রেখে কিন্তু এই কমিশনের মাধ্যমে কাজ করতো, দালাল। আর একটা ছিল বিমা ব্যবস্থা। এই বিমা ব্যবস্থায় কি না, ব্যবসায়ীরা দূরপাল্লায় বাণিজ্যের ঝুঁকি নিয়ে তারা যে পণ্য পাঠাতে পারতো, মানে তার জন্য বিমা করে রাখতো, ক্ষতিপূরণ পেত। এখন আমরা জানি যে ইন্স্যুরেন্স যাকে বলা হয় আর কি, যে লাইফ ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স আমরা করি, সেইগুলো। এই সরাবদের আর একটা বিষয় বলে রাখি, সরাবরা এই যে ব্যাংকের মতো টাকা ধার দিত, অনেক সময় বাণিজ্য করতে গিয়ে তোমার বণিকরা তারা ওই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় চলাচল করা খুব নিরাপত্তার অভাব ছিল বলে টাকা সরাবদের কাছে জমা রাখতো। জমা রেখে ওদের কাছ থেকে একটা কাগজ সংগ্রহ করতো, সেটাকে বলা হতো হুন্ডি। মানে এখন যে আমরা চেক লিখে দিই, টাকার পরিবর্তে কাউকে কিছু টাকা দিতে হবে, কিছু চেক লিখে দিলাম, এত অ্যামাউন্টের চেক, তো সেই চেকটা নিয়ে গেছে ভাঙাতে পারে। তো সেরকম কিন্তু ওই হুন্ডি ব্যবস্থা ছিল, এটা সরাফরা এই কাজটা করতো। তো এই ছিল বণিকদের, ভারতবর্ষের যে বণিক, সেই বণিকদের পরিচয়। আর একটা জিনিস একটুখানি জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে ইউরোপীয় বণিকদের কথা পরে আসছি। আগে আমাদের বাণিজ্য যেটা হতো আর কি, কীভাবে বাণিজ্য করতো এই বণিকরা। তাই বাণিজ্যের ধরন ছিল দু রকমের। একটা হচ্ছে যে গ্রাম এবং শহরের বাণিজ্য, আর একটা হচ্ছে দুই শহরের মধ্যেকার বাণিজ্য। গ্রাম থেকে যে জিনিসগুলো শহরে আসতো সেগুলো ছিল কম দামি, কিন্তু সংখ্যায় অনেক বেশি, মানে পরিমাণে অনেক বেশি। আর একটা শহর থেকে আর একটা শহরে যেগুলো যেত সেগুলো হচ্ছে খুব দামি জিনিস, যেগুলো অভিজাত ধনী পরিবার তারা সব ব্যবহার করত। যেমন গ্রাম থেকে আসতো ধরো খাবার, বিভিন্ন খাদ্যশস্য, খাবার, তেল, ঘি, আনাজ, ফল, লবণ। আর একটা শহর থেকে আর একটা শহরে যেগুলো যেত সেগুলো হচ্ছে দামি মদ, তারপর সূক্ষ্ম মসলিন বস্ত্র, এই সমস্ত একটা শহর থেকে আর একটা শহরে এগুলো যেত। সুলতানি আমলে বিভিন্ন হস্তশিল্পের বাণিজ্যও কিন্তু হয়েছিল। এই হস্তশিল্পের মধ্যে ধরো চামড়া, কাঠ, ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা, তারপরে এই যুগে প্রথম কাগজ তৈরি হয়। তো দেখা গেল যে দিল্লির যারা মিঠাইওয়ালা, সেই মিঠাইওয়ালারা কি কাগজের ঠোঙাতে করে, কাগজের মোড়কে করে মিঠাই বিক্রি করতে শুরু করেছে কাগজ আবিষ্কারের পর, তো কাগজের ব্যবহারের পর। তো এই সময় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছিল।
মানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি মানে তো ব্যবসা এক জায়গায় হবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে যোগাযোগ ব্যবস্থার অবশ্য প্রয়োজন। তো এই সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা ঘটেছিল। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, তারপর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয়তো মাঝরাত্রে কোথাও আটকে যেতে পারে, সেই জন্য রাস্তার ধারে গড়ে উঠেছিল বিভিন্ন সরাইখানা। তো রাস্তার ধারে বিভিন্ন যে সরাইখানাগুলো গড়ে উঠেছিল সেগুলো কিন্তু পথচারী এবং বণিকরা তাদের মালপত্র সহ সেখানে তারা বিশ্রাম করতে পারত। এছাড়া কর আদায় এবং যে ব্যবসা বাণিজ্য, সেই কর আদায় এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সেটা সুবিধার জন্য সুলতানরা তঙ্কা, মানে রূপার যে মুদ্রা, সেই সময় রূপার মুদ্রা ছিল, সেই রূপার মুদ্রাগুলোকে বলা তঙ্কা। আর তামার এক ধরনের মুদ্রা ছিল, সেই তামার মুদ্রাগুলোকে বলা হতো জিতল। তো এই দুই ধরনের মুদ্রা সেগুলো ওই কর আদায়ের জন্য বা বিনিময় প্রথার জন্য সেগুলো তৈরি করা হয়েছিল। তো এটাতে গেলো আমাদের দেশের মধ্যে বাণিজ্য, যেটা বললাম যে গ্রাম থেকে শহর আর শহর থেকে শহর। এই দেশ ছাড়াও কিন্তু আমাদের দেশের বণিকরা তারা বিদেশেও বাণিজ্য করেছে, মানে বিদেশ থেকেও অনেক বণিক গোষ্ঠী এখানে এসছে, এখান থেকে ভারতবর্ষ থেকেও কিন্তু সেই সময় মানে বিভিন্ন দেশে গেছে বাণিজ্য করতে। তো এই বাণিজ্য হতো, তখন তো আর আকাশপথে ছিল না, বিমান ছিল না, তো তখন যেটা ছিল সেটা হচ্ছে জল এবং স্থলপথ। গুজরাট এবং মালাবারের এই যে বন্দর, সেই বন্দরগুলো থেকে পশ্চিমে আরব সাগর, পারস্য উপসাগর, লোহিত সাগরের পূর্ববর্তী, দেখো আমি একটুখানি এটাকে ম্যাপে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। একটু ম্যাপে দেখাই। এই যে ভারতবর্ষের ম্যাপ দেখছো, ভারতবর্ষের ম্যাপে দেখো বাঁ দিকে দেখো নীল, এটা হচ্ছে আরব সাগর। ডান দিকেও দেখো নীল, এটা বঙ্গোপসাগর। আর নিচের দিকে ভারত মহাসাগর। তাহলে এই বাম দিকের যে দেশগুলো পশ্চিম এশিয়া বলা হয়, এই পশ্চিম দিকের যে দেশগুলো, আর স্থলপথ হচ্ছে একদম ভারতের মাথার উপর দিয়ে। ভারতের মাথার উপর দিয়ে দেখো জল নেই কোথাও, দেখো গোটাটাই স্থলভাগ। তাহলে মাথার উপর দিয়ে এই যে এইদিকে নানান পথ ছিল, স্থলপথ দিয়ে আসতো। আর জলপথে গেলে এই যে নিচে দিয়ে নীল দেখতে পাচ্ছ, এই নীল রঙগুলো দিয়ে, এই নীলগুলো হচ্ছে সব জল, যেখানে নীল নীল দেখা যাচ্ছে এগুলো সব জল। তাহলে ভারতবর্ষে তোমরা যেমন দেখছো যে বাঁ দিকটা যেটা দেখছো এটা আরব সাগর, আর ডান দিকে যেটা দেখছো এটা হচ্ছে বঙ্গোপসাগর। এটা ভারতবর্ষের ম্যাপ। তো এই জায়গাগুলো দিয়ে কিন্তু এই যে বাম দিকে মানে পশ্চিম দিকে এই জায়গাগুলোতে বাণিজ্য হতো পশ্চিম এশিয়াতে। তো ওই সব দেশ থেকে যেগুলো আসতো সেটা হচ্ছে ঘোড়া, কাচের তৈরি সামগ্রী, তারপর শাটিনের কাপড়, আর ওই যেত যেগুলো তীরবর্তী যে দেশগুলো সেখানে যেত বস্ত্র, মশলা, নীল, খাদ্যশস্য, এই সমস্ত। তো সুলতানি আমল এবং মুঘল আমলের প্রথম দিকে গুজরাটের ব্রোচ এবং ক্যাম্বে এই দুটো বন্দরের বাণিজ্যের যেখানে প্রবেশ পথ ছিল। তারপর মুঘল আমলে এই যে প্রধান যে বন্দর, সেই বন্দরটি হয়ে গেল সুরাট, গুজরাটে। এই যে তোমাদের এই যে খাঁচের মতো যে জায়গাটা আছে, এই যে গুজরাট দেখতে পাচ্ছি, এই গুজরাটের এখানে সুরাট বন্দরের মধ্যে দিয়ে কিন্তু মুঘল আমলে মানে প্রধান বন্দর হয়ে গেল এটা। আর সড়ক পথেও ভারতীয় সামগ্রী ব্যবসা হতো, যেমন মধ্য এশিয়া, পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গায়। মুলতান শহর ছিল এই বাণিজ্যের কেন্দ্র, মানে সড়ক পথে মধ্য এশিয়া থেকে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা, নানান রত্ন, এগুলো সব আমদানি হতো। আর তাছাড়া আলেকজান্দ্রিয়া, ইরাক, চীন, এইসব জায়গা থেকে আসতো ব্রোকেড ও রেশম। এই পণ্যগুলি মূল্যবান এবং চাহিদা ছিল, সমাজের যে উঁচুতলার মানুষ যারা, তাদের কাছে কিন্তু এর চাহিদা ছিল ব্যাপক, মানে এই যে জিনিসগুলো আসছিল সেই জিনিসগুলো। এইবার আমরা দেখব যে বিদেশি যারা, যে ইউরোপীয় যে বণিক, তোমরা জানো যে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা প্রথম ভারতে এলেন। তো ভাস্কো ডা গামা ভারতে আসার পরে তার পথ ধরে পরবর্তীকালে ফ্রান্স, তারপর ইংল্যান্ড, এই সমস্ত বিভিন্ন যে বণিক বিদেশি তারা সব আসতে শুরু করলো। তবে সংক্ষেপে বলে দিই তোমাদের যে ইউরোপীয় বণিকদের সাথে যে বাণিজ্যটা চলতো, দেখো খুব সুন্দর করে একটি ছক করে তোমাদের করে দেওয়া আছে। পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মশলা, টিন, তামা এটা ভারতে আসতো। আর ইউরোপ থেকে যেটা আসতো, আমেরিকা থেকেই রূপো আবার আমেরিকা থেকে ইউরোপে আসতো, ইউরোপ থেকে সোনা, রূপো ভারতবর্ষে আসতো। ঠিক আছে। আর ভারত থেকে যেটা যেত সেটা হচ্ছে দেখো সুতি বস্ত্র, আফিম, এগুলো সব পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যেত। আর ভারত থেকে গোলমরিচ, নীল, সোরা, সুতি বস্ত্র, কাঁচা রেশম বস্ত্র,
কাঁচা রেশম বস্ত্র এগুলো সব ইউরোপে যেত। তাহলে কী কী আসতো আর কী কী যেত এটা তোমাদের একটুখানি ভালো করে মনে রাখতে হবে। আর ইউরোপীয়রা যে আমাদের এখানে এসেছিল, এখানে দেখো কতগুলো জায়গায় তারা ঘাঁটি গেড়েছিল, যেমন বাংলার ব্যান্ডেলে পর্তুগিজরা ঘাঁটি গেড়েছিল, তারপর চুচুড়ায় ঘাঁটি গেড়েছিল ডাচরা, চন্দননগরে ঘাঁটি গেড়েছিল ফরাসিরা, শ্রীরামপুরে দিনেমাররা, আর কলকাতায় হচ্ছে ইংরেজরা। পর্তুগিজ কাদের বলা হতো না, পর্তুগালের যারা বাসিন্দা। আর ডাচ কাদের বলা হতো, ডাচ হচ্ছে নেদারল্যান্ডের যারা বাসিন্দা তারা, তাদের বলা হতো ডাচ। এই নেদারল্যান্ডের বাসিন্দারা তারা চুচুড়ায় সেখানে ঘাঁটি গেড়েছিল। চন্দননগরে ফরাসিরা, ফরাসি হচ্ছে ফ্রান্সের অধিবাসী। আর শ্রীরামপুরে বললাম দিনেমার কারা না, দিনেমার হচ্ছে ডেনমার্কের যারা অধিবাসী। তো এরা কিন্তু এখানে ঘাঁটি গেড়ে তারপর এখান থেকে ব্যবসা বাণিজ্য করতো। উপনিবেশ স্থাপন করেছিল, তোমরা উচ্চ ক্লাসে গিয়ে বুঝবে যে উপনিবেশ কী জিনিস, কেন তারা উপনিবেশ স্থাপন করেছিল। তো প্রথমে দূত প্রেরণ করেছিল জাহাঙ্গীরের রাজসভায় ইংরেজরা। স্যার টমাস রো তিনি এসেছিলেন। ভাস্কো ডা গামা যখন প্রথম ভারতে এলেন, ভারতে আসার পরে তিনি এখান থেকে প্রচুর মশলা বোঝাই করে নিয়ে গেছিলেন এবং 60 গুণ তার বেশি লাভ হয়েছিল। তো এই ইউরোপীয় বণিকগুলো তারা কী করেছে না, তারা এই যে ঘাঁটিগুলো বানালো বিভিন্ন জায়গায়, ঘাঁটি বানানোর পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত রাখতো। মানে তারা সবসময় চাইতো কি যে একচেটিয়াভাবে তারা বাণিজ্য করতে। তারপর ভারতীয়দের যে বাণিজ্য, পর্তুগিজদেরকে ওই যে হারমাদ বা জলদস্যু বলা হতো, তারা নৌযুদ্ধে খুব পারদর্শী ছিল। তা শাহজাহান একবার হুগলি থেকে তাদের বিতাড়িত করেছিলেন। এছাড়া এই যে বণিক বিভিন্ন তোমার দেশীয় বলো কি ইউরোপীয় বা বিভিন্ন বাইরের দেশের বণিক, তাদেরকে কিন্তু উৎসাহও দিত সুলতানি যুগেও এবং মুঘল যুগেও। কীভাবে উৎসাহ দেওয়া হতো না, মালের উপর শুল্ক ছাড় দিতে দেওয়া হতো, যে তারা জিনিসপত্র বিক্রি করছে তার উপর ট্যাক্সে ছাড় দিয়ে দেওয়া হতো। তারপর হচ্ছে যে কখনো কখনো কুঠি বানানোর অনুমতি দেওয়া হতো। তো এইভাবে তাদেরকে কিন্তু ওই উৎসাহিত করা হতো বাণিজ্যের। মুঘল অভিজাতদের মধ্যেও আবার কেউ কেউ সরাসরি বাণিজ্য করতো, তবে সেটা খুব কম ছিল। অনেক সময় কী হতো না, ওই অভিজাত বা রাজপুত্ররা তারা নিজেদের যে শখ, সেই শখ মেটানোর জন্য নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, অস্ত্র, বিলাসদ্রব্য এই সমস্ত তৈরি করাতো। কিন্তু সেগুলো বাণিজ্যের স্বার্থে সেইভাবে তৈরি কখনো হয়নি। আর ইউরোপ যখন ব্যবসা বাণিজ্যের ভিত্তি করে অর্থনীতিতে এগিয়ে চলেছে, তখন ভারত কিন্তু সেইভাবে যে ব্যবসা বাণিজ্য সেটাকে কিন্তু ভিত্তি করতে পারেনি। তো ভারতবর্ষের অর্থনীতির ভিত্তি কিন্তু তখনও ছিল কৃষি। সেদিক থেকে ইউরোপীয়রা কিন্তু অনেকটাই এগিয়ে গেছিল। তো এইটা ছিল মোটামুটি আজকে তোমাদের আলোচনার বিষয়, যে নগর, প্রধানত দিল্লি নগর, আর বণিকদের পরিচয়, কি কত ধরনের বণিক, তাদের কি কাজ, তারা কি কাজ করতো, আর বাণিজ্য কিভাবে চলতো, দেশীয় বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। ঠিক আছে।